নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। এবার চোখ রাখবো বিজেপির পক্ষ থেকে আজকের একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে এবং রাজ্যে যে স্টেট অফিস রয়েছে ঠিক সেই অফিসে সাংবাদিক বৈঠক চলছে এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত রয়েছে সেই বৈঠকে। সরাসরি চোখ রাখবো সেদিকে। ইতিমধ্যে এই পার্টি অফিসে আপনাদেরকে সাক্ষী রেখেই আরো অনেক সাংবাদিক বৈঠক হয়েছে এবং প্রতিটি বৈঠকে আমি বা আমার দল থেকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে একটা বিষয়ের উপর আমরা বরাবরই জোর দিয়েছি এবং আগামী দিনেও সে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব, রাজ্যের জনগণের কাছে যাব। তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যের এটা নতুন নাম নয়। বিগত দিনেও আমরা তৃণমূল কংগ্রেসকে দেখেছি, শুনেছি। আমরা অনেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম, সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু আমরা সফল হতে পারিনি। তার কারণ আজকে জনসভাতে অভিষেক ব্যানার্জি নিজেই স্বীকার করেছেন যে আমরা গুরুত্ব দেইনি ত্রিপুরাকে, আমাদেরও ভুল ছিল। সেই কথাটা উনি অকপটে স্বীকার করেছেন, যে কথাটা আমরা বিগত দিন থেকে চিৎকার করে আসছিলাম এবং ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হওয়ার পর হঠাৎ করে তৃণমূল কংগ্রেস যখন ত্রিপুরা নিয়ে নিজেদের ইন্টারেস্ট দেখাতে শুরু করলেন, যে ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়, ত্রিপুরা রাজ্যে কিভাবে আবার বাঁকা পথে নিজেদের সংগঠনের নাম করে কমিউনিস্ট পার্টির হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, সেই জিনিসটা আজকে আবার অকপটে উনি স্বীকার করে গেছেন। কি বললেন? যে বিজেপি থেকে আগে কমিউনিস্ট শাসনই ভালো ছিল, সিপিএম এর সময় ত্রিপুরা রাজ্য ভালো চলছিল। অর্থাৎ কমিউনিস্ট পার্টির সময় রাজ্যের অবস্থা ভালো ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, উনার বক্তব্যে সেই কথাটা পরিষ্কার ভাষায় বলে গেছেন। অথচ আমরা যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, এ রাজ্যের মানুষ যখন কমিউনিস্ট পার্টির হাত থেকে রাজ্যকে মুক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের শরণাপন্ন হয়েছিল, উনার পিসিমণি বর্তমান পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিদি, উনি আস্তাবল ময়দানে বলে গেছিলেন সিপিএম দুর্নীতিবাজ, সিপিএম খুনি, সিপিএম এর আমলে গরিবরা শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। কমিউনিস্ট পার্টিকে উৎখাত করতে হবে, তাই তৃণমূলকে শক্তিশালী করতে হবে। বলে গেছিলেন যে বাংলার কাছে যদি একটা রুটি থাকে, অর্ধেকটা ত্রিপুরাকে দেব, অর্ধেকটা বাংলার জন্য রাখব। আমরা তা বক্তব্যের মধ্যেই দেখলাম। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, যে বক্তব্যে ওনারা যা বলেন কাজে তা করে দেখান না। আর আজকে বিজেপিকে খাটো করতে গিয়ে কমিউনিস্টকে ঊর্ধ্বে তুলে ধরলেন, কারণ নিজেদের কোনো অস্তিত্ব নেই। তাই যেহেতু নিজেদের অস্তিত্ব নেই, সাংগঠনিকভাবে এখনো সেই জায়গায় যেতে পারেননি, বলছেন 23-এ সরকার গঠন করব। যেহেতু নিজেদের কোনো অস্তিত্ব নেই, বাইরে থেকে লোক আনার জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং চোরাইবাড়িতে উত্তর ত্রিপুরার অনেক বাস, ছোট বড় গাড়ি সেখানে আটক করা হয়েছে। অনেক কোভিড পজিটিভকে শনাক্ত করা হয়েছে, তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আমি রাজ্যের মানুষের কাছে শুধু আর্জি জানাবো, আজকে সেই কথাগুলো তুলে ধরব, যে জিনিসটা আজকে তারা করল। এবং অভিষেক ব্যানার্জির সভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে একটা লণ্ডভণ্ড পরিবেশ তৈরি করার চেষ্টা হলো আগরতলার বুকে, কলকাতা থেকে চ্যাংরা ছেলেরা, 25-30 বছরের ছেলেরা, পাড়াগাঁয়ের ছেলেরা এখানে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করল। গতকাল থেকে দেখলাম, আজকে শুনলাম, স্লোগান তুলল। বাংলার কাছ থেকে, বাংলার মানুষের কাছ থেকে, যে বাংলা স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষকে দিশা দেখিয়েছে, যেটা গোখলে বলেছিলেন
যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস ইট টুমরো। বাংলা যেটা ভাবে ভারতবর্ষ সেটা পরের দিন ভাবে, তার পরে ভাবে। আজকে সেই বাংলার থেকে রাজনীতিবিদরা, তাও তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের ভাষা সেটা হবে, সেই জিনিসটা আমরা আশা করতে পারিনি। রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকতে পারে, আমাদের লড়াই থাকতে পারে, গণতন্ত্রে একটা দল জিতবে, একটা দল বিরোধী আসনে বসবে, এটাই নিয়ম। কিন্তু তার জন্য ক্ষমতা দখল করার জন্য বহির্রাজ্য থেকে এসে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষা ব্যবহার করে কথা বলা হয়েছে, সেই জিনিসটা একটা বাঙালি বা তৃণমূল কংগ্রেসের মতো দল যারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা বড় রাজ্যে শাসন ক্ষমতা চালাচ্ছে, তার থেকে সেই জিনিসটা আমরা আশা করতে পারি না। আমাদের রাজ্যের জনগণ আমরা আশা করতে পারি না। এটা আমাদের রাজ্যের জনগণের সেটা অপমান বলে আমরা মনে করি। বন্ধুরা, আমরা দেখেছি চোরাইবাড়ি দিয়ে অনেক লোক আসার চেষ্টা করেছে। কাছাড় থেকে একজন নেত্রীকে এখানে আনা হয়েছে, ওনার বাড়ি শিলচর, সাংসদ ছিলেন শিলচরের। ওই রাজ্যে এখন রাজনীতিতে পানি পাচ্ছেন না, তাই কি করতে হবে? ত্রিপুরাটাকে টার্গেট করতে হবে, লন্ডভন্ড পরিবেশ করতে হবে, তাই ত্রিপুরাতে এসছেন। কাছাড় থেকে ওনার মাধ্যমে কিছু লোক আনার চেষ্টা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে কিছু লোক আনার চেষ্টা হয়েছে, এবং পশ্চিমবঙ্গ, কাছাড়, বিভিন্ন জেলা থেকে যে লোকগুলো আনার চেষ্টা এখানে করা হয়েছে, সেগুলো উত্তর ত্রিপুরা জেলায় এসে তাদেরকে পাকড়াও করা হয়। এবং আমি আপনাকে বলতে চাই, আপনাদেরকে মাধ্যমে ত্রিপুরা রাজ্যের জনগণকে, এই দেখুন পশ্চিমবাংলার খবরের কাগজে উঠছে যে ত্রিপুরায় অভিষেকের সভা, লোক যাচ্ছে ফলতা থেকে। ত্রিপুরায় অভিষেকের ব্যানার্জির সভা, লোক যাচ্ছে ফলতা থেকে। মানে পশ্চিমবাংলার ফলতা একটা জায়গার নাম, আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন। সাংবাদিক বন্ধুরা এখানে বাংলা থেকেও এসছেন। বাংলা থেকে লোক আনতে হয়েছে বা আনার পরিকল্পনা হয়েছিল ত্রিপুরায় অভিষেক ব্যানার্জির সভাকে সাকসেসফুল করার জন্য। কাছাড় থেকে লোক আনতে হয়েছিল। বালুরঘাট থেকে 1200 মানুষ বাস ভর্তি হয়ে রওনা দিয়েছিলেন উত্তর ত্রিপুরা দিয়ে ত্রিপুরায় প্রবেশ করার জন্য, কারণ ওদের কাছে খবর ছিল যে হয়তোবা বড় জনসভা তারা করবে। তাই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সেই অবস্থানে এখনো পৌঁছায়নি। তাই বাংলা থেকে, কাছাড় থেকে লোক এনে আমাদের দেখাতে হবে যে আমরা সংঘবদ্ধ হয়েছি, আমাদের শক্তি অর্জন করেছি, আগামী দিনে 23-এ সরকার করব, মানুষকে বিভ্রান্ত করব, সেই জিনিসটা তারা করতে চেয়েছিল। এবং গতকাল আমরা যখন জানতে পেলাম, প্রশাসনের কাছে যখন খবর গেল যে উত্তর ত্রিপুরা জেলা দিয়ে প্রচুর লোক আসবে, পুলিশ থেকে তাদেরকে বলা হয়েছে যেহেতু সামনে দীপাবলি, সেই দীপাবলির জন্য রবীন্দ্র ভবনের সামনে যে জায়গাটা, সেটা কনজেস্টেড এরিয়া, এটা জনবহুল এরিয়া, তাতে সভার অনুমতি না দিয়ে পুলিশ থেকে বলা হয়েছে আপনারা আস্তাবল ময়দানে সভা করুন। কারণ যে জনসংখ্যা আসবে, আমরা ধরে নিলাম যে আপনারা 23-এ সরকার করবেন, আমরা ধরে নিলাম যে আপনারা বড় জনসভা করতে চাইছেন, তাই আস্তাবল ময়দানে করুন। প্রশাসন থেকে আস্তাবল ময়দানের অনুমতি দিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। ওনারা হাইকোর্টে গেলেন যে না, ওনারা রবীন্দ্র ভবন প্রাঙ্গণেই করবেন। হাইকোর্ট পরিষ্কার ভাষায় বললেন যে 500 লোক নিয়ে যদি সভা করতে পারে এবং কিছু টার্মস এন্ড কন্ডিশন যেগুলো দেওয়া হয়েছে, সেই টার্মস এন্ড কন্ডিশনের ভিত্তিতে যদি সভা করতে পারে, তবে আস্তাবল ময়দান ব্যতিরেকে তারা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে করতে পারবে। তবে 12টার মধ্যে তাদেরকে এফিডেভিট দিয়ে তারা কোর্টকে তাদের জানাতে হবে। এবং আমরা দেখলাম যে পরবর্তী সময়ে রবীন্দ্র ভবন প্রাঙ্গণেই তাদের সভা হলো। বন্ধুরা, আজকে যে জিনিসটা পরিষ্কার, উত্তর ত্রিপুরা জেলা দিয়ে যে লোকগুলো আনার চেষ্টা হয়েছে, 4-5 জনকে কোভিড শনাক্তকরণ সেখানে করা হয়েছে, কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকি লোক যারা এসেছিলেন, কথাবার্তা বলার সময় পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে ওরা স্বীকার করেছেন যে আমাদেরকে তো কিছু জানি না, আমাদেরকে বলা হয়েছে থাকার ব্যবস্থা করা হবে, খাওয়ার ব্যবস্থা করা হবে, অর্থ দেওয়া হবে, আমাদেরকে এখানে আসতে বলা হয়েছে, তাই আমরা এখানে এসেছি। ওনারা ফিরে গেছেন। ত্রিপুরা
রাজ্যে আজকে আপনারা যা জনগণ যে সভা প্রত্যক্ষ করেছে, আমরা কি দেখলাম, মানুষ কত হয়েছে সে বিষয়ে আমি কিছু বলতে চাইব না, আপনারা নিজেরাই দেখেছেন মানুষ কি হয়েছে। কিন্তু যেই দলের নেতৃত্বরা ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, উনি কে? উনি হচ্ছেন কুণাল ঘোষ। কে? সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের। উনার আরো পরিচয় কি? সারদা কাণ্ডে উনি জেলে ছিলেন কয়েক বছর। কি বলেছিলেন? আমি মিথ্যা কথা বলি না, পাল্টি খাওয়া আমার স্বভাব নয়। আদালতের এজলাসেই বিস্ফোরক কুণাল, সংবাদপত্রে এসছে। মমতার বাড়িতেই রাখা ছিল সারদার বিপুল টাকা। অর্থাৎ সারদা নারদা এটা একটা বহু চর্চিত বিষয় ভারতবর্ষের রাজনীতিতে, এবং ভারতবর্ষের গরিব অংশের মানুষের, বিশেষ করে পশ্চিমবাংলার গরিব অংশের মানুষের অর্থ লুটে পুটে খেয়েছে সারদা নারদা। এবং সেই সারদার কাণ্ডে অভিযুক্ত কে ছিলেন? সুদীপ্ত সেন। সেই সারদা কাণ্ডে অভিযুক্ত কে ছিলেন? কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ সেখানে এজলাসে বলছেন যে মমতার বাড়িতেই রাখা ছিল সারদার টাকাগুলো, কারণ কুণাল ঘোষ মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন, রাজ্যসভার সাংসদ ছিলেন। সেই এজলাসে দাঁড়িয়ে উনি অকপটে স্বীকার করছেন যে মমতার বাড়িতে রাখা ছিল সারদার টাকা। আজকে সেই সারদার টাকার আস্ফালন। চার্টার্ড প্লেন, বিমান ভাড়া করে 30 লক্ষ টাকা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে পরিয়াজি পাখিরা যেমন আসে, সেই পরিয়াজি পাখিদেরকে এখানে আনা হচ্ছে নেতৃত্ব দেওয়ার জন্য। বলছে 23-এ তারা সরকার গঠন করবে। কালো টাকার আস্ফালন বন্ধুরা। তার বাইরে আমরা কি দেখেছি? কয়লা কেলেঙ্কারি কাণ্ডে ধৃত অভিষেক ব্যানার্জি। আমরা কি দেখেছি? অভিষেক ব্যানার্জিকে চর মারা ব্যক্তির রহস্যময় মৃত্যু। পরিবার বলছে খুন করা হয়েছে। মেদিনীপুরে অভিষেক ব্যানার্জিকে চর মেরেছিল তার দলেরই একজন কর্মী। মঞ্চে উঠে তাকে খুন করা হয়েছিল। কে করেছে কেউ জানে না। পরিবার বলছে যে চর মারার পরই তাকে খুন করা হয়েছে। বিমানবন্দরে সোনা পাচার কাণ্ডে কাস্টম দ্বারা ধৃত অভিষেক। আমরা জানি সোনা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রীকে পর্যন্ত সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের পক্ষে। প্রতিনিয়ত কয়লা কাণ্ড, গরু পাচারকারী, বালুর সিন্ডিকেট, সোনার পাচারকারী তাদের সঙ্গে যুক্ত, সে কথা আমরা বলছি না। পশ্চিমবাংলার আকাশে বাতাসে সেইগুলো ঘুরে বেড়াচ্ছে। আজকে সেই টাকা দিয়ে, সারদার টাকা দিয়ে ত্রিপুরা রাজ্যে এসে অর্থের আস্ফালন তারা দেখিয়ে গেছে, এবং আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্য সরকারকে বলেছে যে আমরা নাকি অপদার্থ সরকার, আগামী 23-এ নাকি ত্রিপুরা রাজ্যে মামাটি মানুষের সরকার গঠিত হবে, সেখানে নাকি তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। বন্ধুরা, রাজীব ব্যানার্জিকে আনা হয়েছে, যে ব্যক্তি বিধানসভা নির্বাচনের প্রাককালে বিজেপির কে জয়েন করেছে তৃণমূল কংগ্রেসকে তুলুধুনু করে। সেই ব্যক্তি বাঙ্গলে এখন জায়গা হচ্ছে না, পাত্তা নেই। তাই ত্রিপুরাতে একদিন আগে চলে এসছে অভিষেক ব্যানার্জির সভাতে যোগদান করার জন্য। আজকে তাকেও, যেই মমতা ব্যানার্জি যেই দম জোরে রাজীব ব্যানার্জি প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিধায়ক ছিলেন, সেই ডোম জোরে মমতা ব্যানার্জি গিয়ে সভা করে বলেছেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি ডোম জোরের জনতার কাছে ক্ষমা প্রার্থী। আমি একটা চোরকে, একটা বিশ্বাসঘাতককে আমি প্রার্থী করেছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম। তার দুবাই অ্যাকাউন্টে টাকা রয়েছে, পশ্চিমবাংলার গড়িয়াহাটে তার 3-4টা বাড়ি রয়েছে, দুবাই থেকে তার লেনদেন হয়। সেই ডোম জোরে গিয়ে তাকে চোর বলে আখ্যায়িত করেছিল, বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছিল। সেই রাজীব ব্যানার্জিকে আজকে এখানে যোগদান করানো হয়েছে তৃণমূল কংগ্রেসে। এটা হচ্ছে সাধুদের দল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে থাকলে ভালো সাধু, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গেলে বিরোধী দল, তারা চোর হয়ে যায়, তারা দেশদ্রোহী হয়ে যায়, তারা অগণতান্ত্রিক হয়ে যায়। সেই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। রাজ্যের জনগণকে আমরা সেখানে আর্জি জানাতে চাইছি। কল্যাণ ব্যানার্জি
শ্রীরামপুরের সাংসদ বিশিষ্ট আইনজীবী বলছেন কি রাজীব ব্যানার্জির যোগদানের পর বলছেন যে মমতা ব্যানার্জি দিদি ডোমজুড়ে গিয়ে কথা বলেছেন একটা করাপ্ট ব্যক্তি নির্বাচনের আগে আজকে নির্বাচনের পরে তাকে যোগদান করানো হলো, তবে তার অর্থ কি দাঁড়ালো সেই জিনিসটা আগামী দিনে আমাদের দলের পক্ষে শুভ ইঙ্গিত নয়। আমরা সেই জিনিসগুলো টিভির পর্দায় দেখতে পাই, সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখতে পাই। বন্ধুরা, যে ভাষায় আজকে অভিষেক ব্যানার্জি আমাদের দল এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকারকে কালিমা লিপ্ত করতে চেয়েছেন, আমি জাস্ট আপনাদেরকে কিছু ডাটা শেয়ার করতে চাইছি। অপদার্থ সরকার হিসেবে আমাদেরকে চিহ্নিত করেছে সর্বভারতীয় তৃণমূলের নেতা। পশ্চিমবাংলা এবং ত্রিপুরা, পশ্চিমবাংলায় 10 বছর হয়ে 11 বছরে পা দিয়েছে তৃণমূলের সরকার। আমরা 3.5 বছর আমাদের রাজ্যে বিজেপির সরকার চলছে। ডেভেলপমেন্টটা আপনারা জেনে নিন। পার ক্যাপিটা ইনকাম, পশ্চিমবাংলায় পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 1,15,748। আমাদের রাজ্য ত্রিপুরাতে আমাদের বিজেপির নেতৃত্বে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 1,25,191। আমাদের রাজ্য আপনারা জানেন নর্থ ইস্টার্ন রিজনে অবস্থিত। আমাদের রাজ্য আপনারা জানেন পশ্চিমবাংলার মতো আয়তনে বলুন, জনসংখ্যায় বলুন, সমৃদ্ধিতে বলুন বা আমাদের ন্যাচারাল রিসোর্স থেকে সমস্ত দিক থেকে আমরা সেই জায়গায় নেই। তারপরেও আমাদের পার ক্যাপিটা ইনকাম 1,25,191 এবং পশ্চিমবাংলার মানুষের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 1,15,748। বন্ধুরা, আমাদের রাজ্যে জিএসডিপি, গ্রস রেট অফ ডোমেস্টিক প্রোডাক্ট, আমাদের রাজ্যে জিএসডিপি 16.46%। পশ্চিমবাংলার জিএসডিপি হচ্ছে 12.47%। উন্নয়নের নিরিখে কথা বলছেন, ডেটা তো মিথ্যা কথা বলে না। বাংলার সঙ্গে আমাদের রাজ্যের ডেটা ভিত্তিক যদি আপনারা তুলনা করেন, প্রতিটা ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য এগিয়ে রয়েছে। আমাদের রাজ্যে লিটারেসির সংখ্যা 95%-এর অধিক। পশ্চিমবাংলায় যে লিটারেসি সেখানে হচ্ছে 76%। বন্ধুরা, আপনারা জানেন পশ্চিমবাংলায় 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। পশ্চিমবাংলায় 11 বছর সেখানে পদার্পণ করেছে। প্রতিটা ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য থেকে আমরা পশ্চিমবাংলা পিছিয়ে রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্য আমরা এগিয়ে রয়েছে। কোভিড ভ্যাকসিনেশন আমরা যখন ফার্স্ট ডোজ 95% সমাপ্ত করে ফেলেছি আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, পশ্চিমবাংলায় কোভিড নিয়ে সেখানে কালোবাজারি চলছিল। মানুষ কোভিড ভ্যাকসিন না পেয়ে হন্য হয়ে ঘুরছিল। আমরা যখন জল জীবন মিশন নিয়ে ত্রিপুরা রাজ্যে পরিশুদ্ধ পানীয় জল ত্রিপুরা রাজ্যের মানুষকে আমরা পৌঁছে দিতে চাইছি, আমরা দেখছি যে ভারতবর্ষের পশ্চিমবাংলায় আমরা কি দেখলাম, জল জীবন মিশন 5.46% পর্যন্ত এখনো কাভারেজ দেয়নি, অথচ আমাদের রাজ্যে 24% থেকে সেখানে 35% আমরা পৌঁছে গেছি। বন্ধুরা, প্রতিটি ক্ষেত্রে আমরা যদি পার্সেন্টেজের হিসাব করি, তবে লিটারেসি রেট হোক, কোভিড ভ্যাকসিনেশন হোক, আমাদের পার ক্যাপিটা ইনকাম হোক, আমাদের জিএসডিপি হোক, আমাদের মহিলাদের এম্পাওয়ারমেন্ট হোক, প্রতিটা ক্ষেত্রে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য ডাটার নিরিখে আমরা পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে রয়েছি। এবং সেই ছোট্ট রাজ্য ত্রিপুরাতে আজকে তৃণমূল কংগ্রেস এসে একটা লণ্ডভণ্ড পরিবেশ তারা কায়েম করতে চাইছে। বন্ধুরা, আমরা আগেও বলেছি যে তাদের লক্ষ্য হচ্ছে সিপিএম এর হাতে ত্রিপুরা রাজ্যের ক্ষমতাটাকে তুলে দেওয়া, যাতে করে পশ্চিমবাংলা বিমান বসু কি বলেছেন যে আমরা এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে চলতে রাজনৈতিকগতভাবে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের রাজনৈতিক প্রধান শত্রু হচ্ছে এখন বিজেপি। কংগ্রেস, তৃণমূল, কমিউনিস্ট পার্টি সেই জিনিসটা অকপটে স্বীকার করছেন। আজকে অভিষেক বাবু বলে গেলেন যে কমিউনিস্ট পার্টি ভালো ছিল, উনার মুখ দিয়ে কমিউনিস্ট পার্টির গুণগান
সেই জিনিসটা পরিষ্কার ভাষায় চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেয় যে দিল্লিতে কমিউনিস্ট এবং তৃণমূলের যে আন্ডারস্ট্যান্ডিং কংগ্রেসকে সঙ্গে নিয়ে সেটা তারা আগামী দিনে ত্রিপুরাতেও করতে চাইছেন, এবং ত্রিপুরাতে প্রয়োজনে কমিউনিস্ট যদি সরকারে চলে আসে তাদের কোনো আপত্তি নেই, কারণ বাংলার বাইরে সারা দেশে তারা বিজেপির সঙ্গে লড়ছে এবং বাংলায় কমিউনিস্ট পার্টি শেষ হয়ে গেছে, বিজেপি এখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাই আগামী দিনে বিজেপিকে দুর্বল করতে গেলে ত্রিপুরাতে যদি লণ্ডভণ্ড পরিবেশ করা যায় এবং ত্রিপুরাতে যদি কমিউনিস্টের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তবে তারা নিরাপদ থাকবে। তাই এত অর্থের আস্ফালন, সারদার টাকা দিয়ে এত আস্ফালন দেখাচ্ছে। আমি প্রশ্ন করছি, কোত্থেকে আসছে এত টাকা? এত সরকারি টাকা নয়। কে দিচ্ছে? চার্টার্ড প্লেন ভাড়া করে 30 লক্ষ টাকা দিয়ে 5 স্টার হোটেলে এসে থাকা কে দিচ্ছে? জবাব দিতে পারবেন না। হাওয়াই চটির কথা বলছেন, হাওয়াই চটি, সেই হাওয়াই চটি এ রাজ্যে টিকবে না। বিগত দিনেও হাওয়াই চটি এ রাজ্যে এসেছিল, বিগত দিনে রাজ্যের মানুষ প্রতারিত হয়েছে, রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। মানুষ বিশ্বাস করেছিল, কিন্তু মানুষ সেই বিশ্বাসের, সেখানে মানুষের বিশ্বাসের ভরসা বা সম্মান আপনারা কেউ দিতে পারেননি বন্ধুরা। তাই আজকে ঘোলা জলে মাছ ধরার জন্য এখানে আবার এসছেন। আমি আহ্বান জানাবো এই রাজ্যের জনগণকে যে বিজেপি 2018 সালে 25 বছরের সরকার, কংগ্রেস তৃণমূল যে জিনিসটা করতে পারেনি, ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটা করে দেখিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বিশ্বের মধ্যে আমাদের ভারতীয় হিসেবে গর্বে বুক ফুলে যায় যখন নরেন্দ্র মোদী ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ গিয়ে চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেন, সভাপতির পদ অলঙ্কৃত করেন। আমাদের গর্বে বুক ফুলে যায় যখন ভারতবর্ষের মোদীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম হিসেবে তুলে ধরা হয়। আজকে সেই নরেন্দ্র মোদীজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে ত্রিপুরাকে মুক্ত করে দিয়েছেন। কমিউনিস্ট শাসনে 25 বছর আমরা হাঁপিয়ে উঠেছিলাম। যখন আমাদের প্রয়োজন ছিল তৃণমূলের সমর্থন, তাদের কাছ থেকে সাহায্য, আমরা আশ্বাস পাইনি, বা আশ্বাস পেলেও বাস্তবে সেটা কার্যকর হয়নি। অভিষেক ব্যানার্জি আজকে সেটা অকপটে স্বীকার করেছেন যে আমাদের দুর্বলতা ছিল, আমাদের ভুল ছিল, তাই আমরা কিছু করতে পারিনি। আজকে কেন এসেছেন? কারণ এখন আর কমিউনিস্ট নেই, এখন আর কমিউনিস্ট নেই। আপনাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এখন কমিউনিস্টের হাতে রাজ্যটাকে তুলে দিতে, যাতে করে ত্রিপুরা, বাংলা, সারা দেশে কংগ্রেস, তৃণমূল, কমিউনিস্ট একই নৌকায় আপনারা পার হতে পারেন। আগামী 24-এর লোকসভা নির্বাচন হবে না, কারণ আপনারই প্রকৌশলী, আপনারই দক্ষিণ হস্ত, আপনারই প্রধান অ্যাডভাইজার প্রশান্ত কিশোর কি বলেছেন? উনি বলেছেন যে কোনো লাভ হবে না, আগামী কয়েক দশক ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি থাকবে। নরেন্দ্র মোদী নেতৃত্বে 32% ভোট যেখানে মাল্টি পার্টি সিস্টেমে 32% ভোট যেখানে বিজেপি দখল করে নিয়েছে, আগামী দিনে সমস্ত দলগুলো এক হয়েও বিজেপিকে হারাতে পারবে না। সেই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। প্রশান্ত কিশোর আমাদের লোক নয়, প্রশান্ত কিশোর আমাদের লোক নয়। আপনাকে ভোট বৈতরণী পার করেছে প্রশান্ত কিশোর। আপনি প্রশান্ত কিশোরকে শরদ পাওয়ারের কাছে পাঠাচ্ছেন, আপনি প্রশান্ত কিশোরকে সোনিয়া গান্ধীর দরবারে পাঠাচ্ছেন, আপনি প্রশান্ত কিশোরকে এমকে স্ট্যালিনের কাছে পাঠাচ্ছেন, আপনি প্রশান্ত কিশোরকে টিআরএস এর নেতা চন্দ্রশেখর রাওয়ের কাছে পাঠাচ্ছেন, লালু প্রসাদ যাদবের কাছে পাঠাচ্ছেন, ওই অরবিন্দ কেজরিওয়ালের কাছে পাঠাচ্ছেন। কি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নাও, বিজেপির বিরুদ্ধে একটা জোট তৈরি করো। সেই প্রশান্ত কিশোর বলছে আপনার পরিবারের সদস্য যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ব্যতি রেখে ভারতবর্ষে সরকার চলবে না, কয়েক দশক আগামী দিনে বিজেপির সরকার থাকবে। তাই মাথা খারাপ হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে এসছেন, ছোট্ট রাজ্যকে, শান্তির রাজ্যকে একদিকে বাইরে থেকে লোক এনে কোভিড আক্রান্ত করে দাও, আর অন্যদিকে রাজনৈতিকভাবে লণ্ডভণ্ড পরিবেশ তৈরি করে সিপিএম যাতে বাঁকা পথে ঘোলা জলে মাছ ধরতে পারে সেই ব্যবস্থা করে দাও। যে জিনিসটা প্রমাণিত হয়েছে বিগত দিনগুলোতে।
মানিকবাবু বলছেন, সিপিএম বলছে যে তৃণমূলের সমর্থনকে আমরা আন্দোলনকে সমর্থন করি, তাদের সাহস রয়েছে। বিমান বসু বলছেন যে আমরা আগামী দিনে তৃণমূলের সঙ্গে চলতে আপত্তি নেই। তৃণমূল এখানে গোটা গেম খেলছে আক্রমণের। কমিউনিস্ট পার্টির মেলার মাঠ অফিস থেকে প্রেস রিলিজ বের করে তাদেরকে নিন্দা জানানো হচ্ছে। একই মুদ্রার এপিট ওপিট হিসেবে কাজ করতে চাইছে। ত্রিপুরা রাজ্যের জনগণ কখনো মেনে নেবে না। ত্রিপুরা রাজ্যের জনগণ অনেক জেনারেশন নষ্ট হয়ে গেছে বিগত দিনে কমিউনিস্ট শাসনে। অনেক মার কোল খালি হয়েছে, অনেক বেকার তাদের জীবন যৌবন হারিয়েছে। উপজাতি অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষ ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট শাসনে ঢুকেছে। আজকে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডা, বিপ্লব দেব, আমরা ত্রিপুরাকে মুক্ত করেছি সম্মিলিতভাবে। সেই ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা চলছে কমিউনিস্টের হাতে বাঁকা পথে ক্ষমতায় তুলে দিয়ে বন্ধুরা। সুতরাং আমার আহ্বান থাকবে, কোনো অবস্থাতেই রাজ্যের জনগণ যেভাবে 18 সালের নির্বাচনে পরিবর্তন এনে দিয়েছে, কোনো অবস্থাতে ভুল করেও যেন ত্রিপুরা রাজ্যে ওই ফাঁদে পা না দেয়, অর্থের আস্ফালনে যেন পা না দেয়। এবং তারা যে বক্তব্য আজকে রেখে গেছেন তা তীব্র ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তারা শালীনতা ত্যাগ কি জিনিস রাজনীতিগতভাবে সেই জিনিসটা পর্যন্ত ভুলে গেছে। শালীনতা ভুলে গেছে রাজনীতিতে। লড়াই থাকবে, প্রতিরোধ থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে। একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে যে ভাষা ব্যবহার করে তারা আক্রমণ করেছে, সেটা ভারতীয় জনতা পার্টির কালচারে বা আমাদের রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক শালীনতা বা আমাদের রাজনৈতিক নেতৃত্বরা আমাদেরকে সেই শিক্ষা কখনো দেয়নি। সেটা তৃণমূল কংগ্রেসের শিক্ষা হতে পারে, সেটা আমাদের রাজনৈতিক দলের শিক্ষা নয়। বন্ধুরা, আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের প্রতিটি অংশের জনগণকে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে। আমরা 2 বছর প্রায় কোভিডের বিরুদ্ধে লড়াই করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে, চেষ্টায় আমরা মানুষকে কোভিড মুক্ত করতে পেরেছি অনেকটাই, ভ্যাকসিনেশনের মাধ্যমে, ডাবল ডোজের মাধ্যমে, বিনামূল্যে প্রত্যেকটা জায়গায় ভ্যাকসিনেশন প্রদান করা হয়েছে উৎসবের মেজাজে। আজকে তাই গত দুর্গাপূজা থেকে শুরু করে বর্তমানে আমাদের সরকার পৌরসভার নির্বাচন পর্যন্ত ঘোষণা করার, সেখানে আমরা সাহস দেখাতে পেরেছি। আজকে তাই খোলা জলে মাছ ধরার জন্য তারা উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বানানো যাবে না ত্রিপুরা রাজ্যকে। আমি আবারও বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের আশীর্বাদকে পুঁজি করে, মানুষের উপর নির্ভর করে, মানুষকে বিশ্বাস করে। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। এখানে যারা আছেন, যদি কেউ কোনো প্রশ্ন করতে পারেন চাইছেন, ফিল ফ্রি। কার্যত সামনে রয়েছে পুরো ভোট এবং ভোটের নিঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই মূলত একদল অন্য দলের বিরুদ্ধে যেরকম ভাবে চলছে কাদা ছোড়াছুড়ি, তার পাশাপাশি কিন্তু নিজেদের জমি পুনরুদ্ধারের চেষ্টাও কিন্তু চলছে। আজকে শাসক দলের পক্ষ থেকে প্রেসমিট করা হলো, সাংবাদিক বৈঠক, এবং সেখানে যে বিষয়টি মূলত আলোকপাত করা হলো, আজকে তৃণমূলের পক্ষ থেকে জনসভা ছিল এবং সেই জনসভাতে মূলত বহির্রাজ্য থেকে লোক আনা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ উঠে এসেছে। সেই বিষয়টি জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। নিচ্ছে একটা বিরতি, আসছে বিরতির পর সঙ্গে থাকুন।